আমার হাজব্যান্ড। নির্ঝর দাঁতে দাঁত চেপে বলল। সেটা আমার দুর্ভাগ্য। সেটাই তো বলছি, আমারও দুর্ভাগ্য আপনার মতো একটা জঘন্য লোককে বিয়ে করতে হলো। নির্ঝর তাচ্ছিল্য হেসে বলল, টাকার লোভে পড়লে মানুষকে আরো অনেক কিছু করতে হয়। সোহাগের কথাটা গায়ে বিঁধল। সে কিভাবে বোঝাবে সে কিছু করেনি। কিছু বলতে গেলেই নির্ঝর হাত উঠিয়ে দিল। তোমার ওই বানানো গল্প তোমার সো কল্ড ফ্যামিলিকে শুনিও। আমার কোনো ইন্টারেস্ট নেই। সোহাগ পাশে মুখ ঘুরিয়ে চোখের জল কন্ট্রোল করার চেষ্টা করলো। নিজেকে মনে মনে বলল, কাঁদবি না সোহাগ, একদম কাঁদবি না। এই লোকটা তোকে কষ্ট দেবার কেউ না। কেন ওর জন্য মিছে মিছে চোখের জল ফেলবি তুই? কিন্তু বেহায়া চোখ সেসব তো মানছে না। ভীষণ রকম ইগো হার্ট হয়েছে সে, লোভী নয়, সেটা সব থেকে ভালো সে জানে। থাক, যে যা ভাবার ভাবুক, এই ভেবে শ্বাস ছাড়ল সে। নির্ঝর সেটা দেখে হাসলো, বিদ্রূপ করে বলল, বাই দ্য ওয়ে, তোমার বাবার বাড়িতে মান্থলি কত অ্যামাউন্ট পাঠাতে হবে জানিও? নির্ঝর চৌধুরী পে করে দেবে। সোহাগ ভ্রু কুঁচকিয়ে বলে উঠল, বাবার বাড়িতে টাকা পাঠাবেন মানে? আমি কি বলতে চাইছেন আপনি? আফটার অল তোমার বাবা আর তুমি মিলে এই প্ল্যান বানিয়েছিলে। তোমার দিদি যে ওই ঘটনা ঘটাবে সেটা তুমি খুব ভালো করে জানতে। বাস সুযোগ খুঁজছিলে বসে যাবার জন্য। তোমার বাবাও কিন্তু দারুণ অ্যাক্টিং জানেন। সোহাগ সাথে সাথেই চেঁচিয়ে বলে উঠল, খবরদার, মুখ সামলে কথা বলবেন। আমার বাবাকে নিয়ে একটাও খারাপ কথা আমি শুনবো না। আমার বাবা আমার আদর্শ। বাবা কোনোদিন আমাকে এই শিক্ষা দেয়নি যে, আর তিনি নিজে সেটা অনুসরণ করেছেন। নির্ঝর জোরে হাততালি দিল। ও মাই গড, ব্রাভো ব্রাভো, তুমিও কিন্তু কম যাও না। তোমার বাবার থেকেও তোমার স্কিল ব্রিলিয়ান্ট। সো এখন তোমার টার্গেট কি? সোহাগের চোখ লাল হয়ে গেছে, জলে ভরে থই থই করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। নির্ঝর সেটা দেখে পৈশাচিক আনন্দ পেল। এই মেয়েটাকে সে একটা মুহূর্ত শান্তি দেবে না। তার রাতের ঘুম কেড়ে নিয়েছেও। সে এত সহজে তো ছাড়বে না। সোহাগ বলল, কিসের টার্গেট? নির্ঝর পকেটে হাত রেখে বলল, এই যেটার জন্য আমার কোলে চড়ে ঘোড়ার তাল করছো, আমাকে বশ করার চেষ্টা করছো। সোহাগ সাথে সাথে ছি করে বলে উঠলেন, আয়নায় নিজের মুখটা দেখে আসুন। আপনার মতো মানসিকতার মানুষকে আমি বশ করব? আমার রুচিতে বাঁধবে? কথাটা নির্ঝরের ইগোতে বাঁধল। সে বিছানায় বসা সোহাগের কাছে ধুম করে তেড়ে এলো। সোহাগের দুপাশে হাত রেখে চোখে চোখ রেখে বলে উঠল, তোমার রুচি অনেক উঁচু, তাই না? তাও তুমি এই নিচু মানসিকতার মানুষটার ওয়াইফ? মাইন্ড ইট। সোহাগ সাথে সাথে বলল, আপনার ওয়াইফ হয়ে বেশি দিন থাকবো না মিস্টার নির্ঝর চৌধুরী। নির্ঝর এবার ওকে ছেড়ে জোরে জোরে হাসলো, তারপর বলল, আরে আমি বুঝি এরপর আরও বড়লোকের ছেলেকে ধরবে, রাইট? এটা তোমাদের ফ্যামিলি বিজনেস নাকি? বাই দ্য ওয়ে, আমি প্রথম নাকি আমার আগে আরও কাউকে বিয়ে করেছিলে? রাতটাও সোহাগ থুতু ছাড়লো একপাশে। আঙুল উঠিয়ে চেঁচিয়ে, খবরদার, আপনার নর্দমার মতো মুখটা বন্ধ রাখুন। একটা মানুষ এতটা জঘন্য কিভাবে হতে পারে? নির্ঝর সাথে সাথে ওর হাতটা চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, এখন জঘন্য লাগছে কেন? তখন লাগেনি যখন বিয়েবাড়িতে ভর্তি লোকজন আমার চরিত্র তুলে কথা বলছিল? নির্ঝরের চোখ রাগে লাল হয়ে গেছে, কপালের শিরাগুলো ফুলে গেছে। সোহাগ ভয় পেল, কথা বলতে চেয়েও পারল না। হাতে প্রচণ্ড ব্যথা করছে, সহ্য করতে না পেরে কেঁদে উঠল। কেঁদে কেঁদেই, প্লিজ ছেড়ে দিন, আমার লাগছে, আমি সত্যি কিছু করিনি। নির্ঝর ঝপ করে ওর হাতটা ছেড়ে দিল। রাগে মাথার রগগুলো ছিঁড়ে যাচ্ছে, সে রাগ কন্ট্রোল করতে পারছে না। ধুম করে দেওয়ালে একটা ঘুষি মারল। সাথে সাথেই সোহাগ আঁতকে উঠল। একটা মানুষ এতটা রাগতে পারে তার ধারণা ছিল না। সে পায়ের ব্যথা ভুলে ঝপ করে নেমে পড়ল। নেমেই আহ করে চিল্লিয়ে উঠল। সেটা দেখে নির্ঝর এগিয়ে গেল দ্রুত। সোহাগ নিজেকে সামলে নিল। নির্ঝরের হাত থেকে ছড়ে ছড়ে রক্ত পড়ছে। নির্ঝর সোহাগকে ধরতেই সোহাগ বলল, আমাকে ধরার প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আপনার হাত ছড়ে গেছে সেটা দেখুন। এই থেকে কিছু যাবে আসবে না। তুমি আর তোমার ফ্যামিলি এমনিও আমাকে শেষ করে দিয়েছ। যাদের কোনো যোগ্যতা নেই নির্ঝর চৌধুরীর দিকে চোখ তুলে তাকানোর, তারাও আমাকে নিয়ে সমালোচনা করছে। ছি! সোহাগ কেঁদে কেঁদেই বলল, আপনি যা বলবেন আমি করব প্রায়শ্চিত্ত, কিন্তু নিজেকে কষ্ট দেবেন না প্লিজ।
সে তো এমনিও তোমাকে করতেই হবে। এর মাঝে একজন পরিচারিকা এসে বলে উঠল, দাদাবাবু, ছোট ম্যাডাম নিচে ডাকছে, তোমরা নিচে এসো। উনি কথাটা বলেই চলে গেলেন। নির্ঝর সোহাগের দিকে তাকালো। পকেট থেকে রুমালটা এগিয়ে দিয়ে, চোখের জল মুছে নাও, আর রেডি হবার থাকলে হও। নিচে অনেক লোকজন আছে, তাদের সামনে আর নতুন করে নাটক করো না। নির্ঝর চলে যেতে নিলে সোহাগ বলে উঠল, মিরর হবে একটা। আমি তো আর এখানে বসে ড্রেসিং টেবিলের কাছে যেতে পারবো না। নির্ঝর বিরক্ত হলো। সে নিজেই এগিয়ে এসে রুমাল হাতে নিল। সোহাগকে অবাক করে সে নিজেই চোখের জল মুছে দিল। সোহাগের মনে শীতলতা ছেয়ে গেল। নিজেই কাঁদাবে, আবার নিজেই চোখের জল মুছিয়ে দেবে। আজব লোক তো। এদিক ওদিক ভালো করে দেখে নির্ঝর সব ঠিক করে দিচ্ছে গুছিয়ে। সোহাগ নির্ঝরকে দেখে যাচ্ছে অপলক দৃষ্টিতে। সুমিত্রা দেবী ঘাম মুছলেন। এই একটা রান্না করে তার মনে হচ্ছে তার জীবন বের হয়ে গেল। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। বড়মা বললেন, ছোট, তুই বরং যা একটু সোফায় হাওয়ায় বস, আমি খাবারগুলো টেবিলে দিয়ে সার্ভ করে দিচ্ছি। সুমিত্রা দেবীর সাথে সাথে চলে গেলেন। সোফাতে গিয়ে বসতেই শান্তিতে মুখ থেকে আহ বেরিয়ে এলো। উনি একবার আশেপাশে দেখলেন, গেস্টরা নিজেদের মধ্যে গল্প করছেন। সোহাগকে কোথাও না দেখে ভ্রু কুঁচকালেন। ওনার বান্ধবীদের বললেন, আমার বৌমাকে দেখেছো? সকলে মুখ টিপে হাসলো। মিসেস বোস বললেন, তোমার ছেলে তাকে নিয়ে উপরে গেছে। নতুন বিয়ে হয়েছে, একটু সময় কাটাবে না? সুমিত্রা দেবী শোনা মাত্রই উঠে দাঁড়ালেন। উপরে যাবার জন্য পা বাড়াতেই এমন সময় ওরা নিচে নামলো। উনি সোহাগকে নির্ঝরের কোলে দেখে বিড় করে উঠলেন, কি কুক্ষণে যে দুধে আলতার থালায় কাচ মেশাতে গিয়েছিলেন। এ মেয়েটার যেন সাপে বর হয়েছে, আরো বেশি বেশি করে ওনার ছেলের কাছে ঘেঁষছে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে, দরকার হলে হুইল চেয়ার এনে দেবে। সকালের ব্রেকফাস্ট। সবাই এসে বসলো খাবার টেবিলে। নিজেদের মধ্যে কথাবার্তা সারতে সারতে প্রবেশ করলেন নির্ঝরের বাবা এবং জেঠু। সোহাগের আগে ওনাদের তেমন দেখেননি একসাথে। হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন। খাবার টেবিলে দেখে ভালো লাগলো। সোহাগকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে কমলবাবু হাসিমুখে বললেন, এই কি মা, তুমি দাঁড়িয়ে কেন? এসো আমাদের সাথে সাথে বসো। তোমার সাথে আলাপ করা হয়নি এখনো। অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়তো মা। সোহাগ কিছু বলল না, শুধু কাছে গিয়ে একটু প্রণাম করে নিল। এই বাড়িতে আসার পর কতিপয় মানুষ তাকে ভালোবেসেছে, তাই কেউ তার সাথে একটু ভালো ব্যবহার করলে কেমন আপন আপন বোধ করছে। কল্যাণবাবু অর্থাৎ নির্ঝরের বাবা সেখানে উপস্থিত ছিল, তাই ওনাকেও প্রণাম করল। উনি কিছু বললেন না, শুধু মাথায় হাত রেখে বললেন, সুখী হও। সোহাগ ওইটুকুতেই খুশি। নির্ঝরের মা এসব দেখে মুখ বাঁকালেন। এত আদিক্ষেতা ওনার পোষাচ্ছে না। এই মেয়েটাকে এ বাড়ি থেকে তাড়াতে পারলেই উনি বাঁচবেন। সোহাগ হাসিমুখে ওনার কাছে এগিয়ে এসে বলে উঠল, মা, আপনি আমাকে দিন, আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি। সুমিত্রা দেবী কিছু বললেন না। বড় মা এগিয়ে এসে বললেন, দাও দেখি। হ্যাঁ মা, দাও। সবাইকে সুন্দর করে সাজিয়ে সোহাগ হাসিমুখে সবাইকে সুন্দর করে খাবার পরিবেশন করতে লাগলো। নির্ঝরের পাশে আসতেই যেন কেবল তার হাত হালকা কেঁপে উঠল। আস্তে আস্তে পরিবেশন করে সরে এলো পাশ থেকে। মিহির খাচ্ছে না দেখে সোহাগ বলল, খাচ্ছ না যে? তোমার কি কিছু লাগবে ভাই? তুমি? মিহির বিরক্তি নিয়ে তাকালো। কিছু বলতে গিয়েও মায়ের চোখ রাঙানির জন্য বলতে পারল না। বিরক্তি নিয়ে খেতে থাকলো। সবশেষে বসলো সোহাগ আর বাড়ির অন্যান্য গৃহবধূরা। তারা নিজেদের মধ্যে টুকটাক কথা বলল। বড় মা জানছিলেন সোহাগ কি কি খেতে পছন্দ করে। উর্মির পছন্দ তিনি জানেন, সোহাগও জানাচ্ছিল। ছোটবেলার অনেক গল্প উঠে আসে সেখান থেকেই। সকালটা সুন্দরভাবেই কেটে গেল। দুপুরে ভাত কাপড়ের আয়োজন হয়েছে। সোহাগকে একটা সবুজ রঙের জামদানি পরানো হয়েছে, গায়ে হালকা পাতলা কয়েকটা সোনার গহনা। এই সাজেই তাকে একেবারে মা লক্ষ্মীর মতো দেখাচ্ছে। বড় মা ভাত কাপড়ের থালা সুন্দর করে সাজিয়ে আনলেন। নির্ঝর একটা সবুজ রঙের পাঞ্জাবি পরেছে। এগুলো আগেই কেনা হয়েছিল সোহাগের দিদির জন্য, আর এখন সোহাগের। সোহাগকে এই কথাটা বেশ কয়েকবার শুনিয়ে নিয়েছেন সুমিত্রা দেবী। সে কষ্ট পায়নি কেমন
জানি শুয়ে যাচ্ছে আস্তে আস্তে। বড় মা নির্ঝরকে ডাকলেন, তার হাতে তুলে দিলেন ভাত কাপড়ের থালা। ওকে এটা তুলে দিয়ে বলো, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। নির্ঝর বাঁকা হেসে এগিয়ে গেল সোহাগের কাছে, ওর হাতে থালাটা তুলে দিয়ে বলল, শুধু কি আমি ভাত কাপড়ের দায়িত্ব নেব, তুমি নেবে না? আফটার অল তোমার সোর্স অফ ইনকাম আমার থেকে বেটার ইনকাম প্রোভাইড করে। সোহাগের চোখে জল এসে গেল। নির্ঝরের টোন সে ভালোই বুঝতে পেরেছে। যেসব আত্মীয় ছিলেন ওনারা এবার উঠে বললেন, ডাক্তার, নতুন বৌমা চাকরি করে নাকি? উর্মির মতো উর্মিও তখন বলল, না আন্টি, সোহাগ স্টাডি করছে, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। নির্ঝর এমনি মজা করছে। সকলে মুখ চাওয়াচাওয়ি করলেন। নির্ঝর হাতে ধরিয়ে দিল সোহাগের, তবে এমন করে দিল সোহাগ ঠিক করে ধরতে পারল না। ভারী থালা হাওয়ায় ছিটকে নিচে পড়ে সব ছড়িয়ে পড়ল। সকলে চমকে গেল। ঝনঝন আওয়াজে ভরে গেল সারা বাড়ি। নির্ঝর নির্বিকার সোহাগের দিকে তাকিয়ে বলল, নির্ঝর চৌধুরীর কাছ থেকে ভাত কাপড় নেবার যোগ্যতা সবার থাকে না। কথাটা বলেই গট গট করে উপরে উঠে যায় সবাই, ফেলে যায় কান্নারত সোহাগকে। তমালিকা বধূ সেজে সুন্দর করে বসার ঘরে এলো। রাতুল ভাত কাপড়ের থালা সাজিয়েছে। মা মরা ছেলের সংসার, যদিও তাদের বাড়িতে পাড়া প্রতিবেশী এসেছেন, তাও রাতুল নিজেই হাতেই করলো। কাউকেই সে আশেপাশে ঘেঁষতে দেয়নি। তার বাবার সেটা দেখে বেশ ভালো লাগলো। উনিও এককালে ওনার স্ত্রীকে ভীষণ যত্ন করেছেন। হ্যাঁ, ধন সম্পদের অভাব ছিল, তবে সুখের কখনো হয়নি। রাতুলের বোন তমালিকার পাশে বসে আছে। এবার পড়ার একজন কাকিমা রাতুলের উদ্দেশ্যে বললেন, বৌমাকে বলো, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। রাতুল এগিয়ে এসে তমালিকার হাতে তুলে দিল ভাত কাপড়ের থালা। মৃদু হেসে বলল, আজ থেকে তোমার শখ আহ্লাদ এবং পরিপূর্ণ সংসারের দায়িত্ব আমি নিলাম। তমালিকা হাসলো, সকলে হাততালি দিল। দুজনে একসাথে খেতে বসলো। যখন রাতুল আড়ালে লুকিয়ে মাছের মাথা তমালিকার প্লেটে তুলে দিল, তমালিকা সেটা দেখে চোখ বড় বড় করে তাকালো। রাতুল ইশারায় তাকে খেতে বলল। তমালিকা ঘর ভর্তি মানুষের সামনে কিছু বলতে পারল না, কেবল সুখের অনুভূতিগুলো। সে ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়নি। এটা যে ঠিক কতটা শান্তির সেটা একমাত্র সেই অনুভব করতে পারছে। ইস, যদি একটা বার তার বাবা মা সেটা বুঝতো। মুহূর্তেই রাগ হলো তার। সোহাগের কারণে সব তছনছ হয়ে গেল। বড়লোক বাড়িতে নিশ্চয় এখন মস্তি করছে। আরও আজকে বউ ভাত ধুমধাম করে হবে হয়তো। ওর বাবাকে ফোন করেছিল শ্বশুর বাড়ি থেকে, ছোট অনুষ্ঠানের আয়োজন করবেন বলে, কিন্তু তিনি ফোন তোলেননি। তমালিকার মনে ঠিক কতটা আঘাত লেগেছে তা কেবল সেই জানে। এমনকি তার মা যে তাকে সব থেকে বেশি ভালোবাসতো, সেও আসার পর থেকে ফোন করলো না একবারও। সন্ধ্যায় চৌধুরী বাড়ি আলো ঝলমল করে সেজে উঠেছে। শহরের নাম করা বিজনেসম্যানের রিসিপশন বলে কথা। আত্মীয় স্বজনে গম গম করছে। স্টার থেকে শুরু করে মন্ত্রী বিভাগের অনেকেই এসেছেন। মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী সকলকে আপ্যায়ন করছেন। নির্ঝরের রুমের মিররের সামনে বসে আগে সোহাগ, তাকে এক্সক্লুসিভ ডিজাইন করা রয়্যাল ব্লু কালারের লেহেঙ্গা পরানো হয়েছে, যেটা তাদের ফ্যাশন স্টোরের সব থেকে এক্সপেন্সিভ। মিটি তাকে ঘুরে ঘুরে দেখছে। বলিউডের অভিনেত্রীদেরও এক কথায় হার মানিয়ে দেবে। কি যে অসাধারণ করে সাজিয়েছে তাকে। বৌমনি, তোমাকে দেখে আমি জাস্ট চোখ ফেরাতে পারছি না। কি সুন্দর একটা স্যাটেল সিম্পল লুকই তোমাকে গর্জিয়াস লাগছে। মেকআপ আর্টিস্ট যিনি সাজাতে এসেছিলেন, উনিও শঙ্কাসূচক বাক্যে বললেন, সত্যি ম্যাম, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। তার আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট হাসি মুখে বলল, নির্ঝর চৌধুরীর ওয়াইফ বলে কথা, সত্যি আপনাকে ভীষণ সুন্দর লাগছে। সোহাগ তাদেরকে থ্যাংক ইউ বলল। তারাও হেসে ওয়েলকাম জানালো। এর মাঝে একজন এসে বললেন, ম্যাম, স্যার আপনার জন্য কাঁচা ফুল পাঠিয়েছেন, ওগুলো কি এখানে রাখবো? সোহাগ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মিটির সাথে সাথে, বাবা, দাদা ভাই, তোমার জন্য ফুল পাঠিয়েছে বৌমনি। ও মাই গড। সোহাগ মুখে কিছু বলল না, মনে মনে ভাবলো, লোক দেখানো অভিনয় করতে নির্ঝর চৌধুরী কম যান না। শুধু অন্যের ঘাড়ে দায় চাপাতে ভালোবাসেন। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেকআপ আর্টিস্ট সুন্দর করে সিঁদুরটা পরিয়ে সাজ কমপ্লিট করলো।
সোহাগ নিজেকে এই প্রথম আয়নায় দেখলো, সত্যি তাকে দেখে সে নিজেও চোখ ফেরাতে পারছে না। ভীষণ সুন্দর দেখাচ্ছে তাকে। হঠাৎ নির্ঝর ঘরে ঢুকতেই সকলে ঘর থেকে হুড়মুড় করে বেরিয়ে গেল। মিঠিও সাথে সাথেই হাওয়া। সোহাগ আয়নায় হারিয়েই ছিল তখন। নিজের পেছনের নির্ঝরকে দেখল। আয়নার ওপার থেকে চোখ ফেরাতে পারল না সে। নির্ঝর সিলভার আর রয়্যাল ব্লু কালারের মিক্স করা শেরওয়ানি পরেছে। তাকেও রাজপুত্র থেকে কম কিছু লাগছে না। নির্ঝর সোহাগকে আদো পান্ত দেখে বলল, ডায়মন্ডের জুয়েলারি পরার যোগ্যতা যদিও তোমার নেই, তবে ভালো লাগছে। সোহাগের মুগ্ধতা মুহূর্তেই উবে গেল। নির্ঝরের দিকে ঘুরে তাকালো তীর্যক দৃষ্টিতে। নির্ঝর একটু থমকালো। শীতল বাতাস বয়ে গেল যেন। পেপারটা হাতেই ধরে রাখলো শক্ত করে। হৃদয়ের গতি বেড়ে যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করতে মুখ ফিরিয়ে নিল সে। এই মায়াবিনীর মায়ায় সে কোনোভাবেই পড়বে না, কিছুতেই না। সোহাগের সামনে একটা পেপার তুলে ধরল নির্ঝর। সোহাগ সেটা পড়ে চমকে গেল। কন্ট্রাক্ট পেপার? সেখানে স্পষ্ট লেখা আছে নির্ঝর আর সোহাগ 1 বছর কন্ট্রাক্ট ম্যারেজে থাকবে। এরপর তাদের নিজেদের রাস্তা আলাদা হয়ে যাবে। সোহাগের চোখ থেকে এক ফোঁটা জল খসে পড়ল। নির্ঝর তার দিকে পেনটা এগিয়ে দিল। কি করবে এবার সোহাগ? সে কি সই করবে? আপনার কথাই রইল তাহলে। 1 বছর আমি আপনার কন্ট্রাক্ট ওয়াইফ হিসেবে থাকতে রাজি মিস্টার নির্ঝর চৌধুরী। নির্ঝর তাচ্ছিল্য করে হাসল। এছাড়া আর তো কোনো উপায় নেই সোহাগের হাতে। সে রাখেনি কোনো উপায়। এই মেয়েটাকে কষ্ট পেতে দেখেও বুকে শান্তি মেলে না আজকাল। সোহাগ চুপচাপ সই করে দিল কাগজটাতে। রেজিস্ট্রি ম্যারেজ তাদের এমনিও হয়নি, এখন আর প্রয়োজনও নেই। নির্ঝরের হাতে পেপারটা তুলে দিল সোহাগ। নির্ঝর সোহাগের দিকে হাত বাড়িয়ে দিল। ওয়েলকাম টু ইউর মেমোরেবল ম্যারিড লাইফ মিসেস নির্ঝর চৌধুরী। সোহাগ ওর দিকে তাকিয়ে তীর্যক হাতে হেসে হাতে হাত মিলিয়ে বলল, এই লাইফটা শুধু আমার জন্যই না, আপনার জন্যও মেমোরেবল হবে। তাই প্রমিস ইউ, এই 1টা বছর আপনি কোনোদিনই ভুলবেন না। কথাটা বলে নির্ঝরের হাত ছেড়ে বাইরে বেরিয়ে গেল সোহাগ। চোখের জলটা আড়ালে মুছে নিল। ভীষণ কাঁদতে ইচ্ছে হচ্ছে চিৎকার করে। প্রতিটা মেয়ে তার বিয়ে নিয়ে একটা সুন্দর রঙিন স্বপ্ন বোনে। মনের মধ্যে কত আশা পোষো করে তার স্বামীকে নিয়ে, নতুন লাইফ নিয়ে। সোহাগও ব্যতিক্রম নয়। সেও স্বপ্ন বুনেছিল একটা সুন্দর স্বপ্ন, যেটা শেষ করে দিয়েছে নির্ঝর চৌধুরী। বিয়েটা যেমন তেমন হলেও মনের কোথাও সোহাগের মনে হতো হয়তো নির্ঝরের সাথেই তার গাঁটছড়া বেঁধেছিলেন ভগবান। একদিন না একদিন ঠিক সময় বদলে যাবে, সবটা সুন্দর হবে। কিন্তু আজ তার ধারণা ভুল প্রমাণিত হলো। মাত্র 1টা বছরের সংসার কেমন খেলার